হ্যালো সবাইকে, অপেক্ষার অবসান চলে এসেছি আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো লাস্ট ব্লগে যেরকম তোমাদের বলেছিলাম যে আমরা চেক আউট করছিলাম মন্দারমণি থেকে, কারণ নেক্সট ডে মানে 15th অগস্ট মানে যেদিনকে চেক আউট করলাম সেদিনকে আমাদের নিউ দীঘাতে থাকার প্ল্যান ছিল। তো এই যে আমরা চলে এসেছি হোটেলে, এবং এটা কিন্তু আমাদের আগে থেকে প্রি বুকিং ছিল না, কারণ আমরা ভেবেইছিলাম যে আমরা যেই নিয়ে দেখবো যে কোথায় থাকি, কোথায় ভালো পার্কিং, সেই অনুযায়ী আমরা থাকবো। আর এই দিনটা যেহেতু বলেইছি যে প্রচুর বেশি ভিড় ছিল, ওই জন্য রুম ট্যারিফও কিন্তু প্রত্যেকটা হোটেলের প্রত্যেকটা রুমের ট্যারিফ কিন্তু অনেক বেশি বেড়ে গেছিলো। তো সেই অনুযায়ী আমরা চেয়েছিলাম যে আমাদের 3000 থেকে 3500-এর মধ্যে আমরা যাতে সুন্দর রুমস পেয়ে যাই। তো পেয়ে গেছি আমরা রুমস। এটা একদম এসবিএসটিসির যে বাস স্ট্যান্ডটা আছে নিউ দীঘার, সেই এসবিএসটিসি বাস স্ট্যান্ডের পিছনে যে এসবিএসটিসিরই হলিডে হোম, তো সেইখানে সেটা ওনাদেরই মেন আর কি। ওনারা যারা সব এসবিএসটিসিতে কর্মরত, তাদের সব ফ্যামিলি মেম্বার্সরা, তাদেরই মনে হয় তার জন্যই করা, কিন্তু সবাই এসেই থাকতে পারে। তো আমরা সেরকমই, এটা খুব ভালো লাগলো আমাদের ক্রাইটেরিয়ার সাথে ম্যাচ করলো। পার্কিং ছিল ভীষণ সুন্দর, বড়, বাজারের সামনে, সমুদ্রও মোটামুটি কাছে। তো এই যে এসেই ঘুঙুর লাফাতে দৌড়াতে শুরু করে দিয়েছে। ও এখানে ঢুকেই কিন্তু বেশ বড়, তো ওর বেশ পছন্দ হয়েছে, কিন্তু তারপরে একবার করে বলছে যে আমার কিন্তু এই আগেরটা বেশি পছন্দ ছিল মাম্মা। বললো হ্যাঁ সেটা তো হবেই, আগেরটা তো পছন্দ হওয়ার মতোই, কিন্তু চলো এই দিনটা তো আমাদেরকে আজকে এখানেই থাকতে হবে। তো যাই হোক, দেখুন অনেকটা বড়, আর দেখুন জিনিস যেগুলো সব আছে সমস্ত কিছু দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো। টিভি ছিল, এসি ছিল, আপনার ওয়াশরুমটা অনেকটা বড় ছিল। দেখুন এই যে ঘুঙুর একবার এদিক থেকে এদিক যাচ্ছিলো, এদিক থেকে এদিক যাচ্ছিলো। ওকে এসে প্রথমে আগে স্নান করে দিয়েছি, তারপরে একটু কেক খাইয়ে দিয়েছি, তারপর এবার আমরা বেরিয়ে পড়বো। যখনই আমরা কালকে ওই রিসোর্টে ঢুকেছি, তখন থেকে সৌমিত্রদা বলছে যে একদম নিজে বাজার করে টাটকা ইলিশ মাছের ভাপা হবে। তো সেটা খুব ইচ্ছে ছিল আর কি। তো ওখানে তো রিসোর্টে যেরকম ধরুন রেস্টুরেন্ট থেকে আমরা খাবার অর্ডার করে খাই সেরকম, কিন্তু দীঘাতে এসে নিজে ঘুরে ঘুরে মাছ কিনবো না বা সেটা খাবো না, তো সেটা তো হতেই পারে না। তো এই জন্য আমরা বেরিয়ে পড়লাম। ঘুঙুরকে স্নান টান প্রথমে করিয়ে দিলাম, আমরাও ফ্রেশ হয়ে গেলাম, তারপরে চলে গেলাম একদম সোজা বাজারে ইলিশের খোঁজে। দীঘার সামনে এসে ইলিশ খাবো না বা ভালো মাছ নেব না, তো সেটা তো মন থেকে মেনে নেওয়া যাচ্ছিল না। আর রেস্টুরেন্টে গিয়ে কি বলুন তো, রেস্টুরেন্টে গিয়ে আপনি যেরকম চান সেরকম ঠিক পাবেন না। তো এখানে আমরা চলে এলাম, যে দেখুন কাঁকড়া থেকে আরম্ভ করে কত রকমের সব মাছ আছে। আমরা অনেকটা বেলা হয়ে গেছিলো, ওই জন্য জানেন অনেক দোকানে যেগুলোতে থাকার নিয়ম, একটা দোকানেও আমরা ভালো ইলিশ কিন্তু পাইনি। দেখুন এগুলো একদম ছোট ছোট সব ছিল, এগুলো আমাদের একদম পছন্দ হচ্ছিল না, কিন্তু কি করা যাবে, মনে হচ্ছিল যে তাহলে নিয়েই নিই। যখন আরও এর আগে 3-4টে দোকান দেখলাম, সেখানে কিন্তু আমরা পাইনি। দেখুন কাঁকড়াগুলো কি সুন্দর লাগছে, আমার মনে হচ্ছে যে নিয়ে যাই, কিন্তু নিয়ে গেলে এখানে কীরকম বানাবে না, ওই ভেবে আর নিতে পারলাম না। তো দেখুন এরকম একটা দোকান পেয়েছি, এখানে ইলিশগুলো বেশ বড় বড়ই ছিল, কিন্তু টেস্ট ছিল না সেরকম, কারণ এগুলো নাকি পরে বললো যে এগুলো নাকি কোলাঘাট ইলিশ, এগুলো নাকি দীঘা সমুদ্রের নয়, জানি না। তো ওই ইলিশটাই নিলাম, একটা বড় দেখে ইলিশ নেওয়া হলো। দিয়ে ইলিশটাকে বললাম চলো তোমরা ছাড়িয়ে দাও। আর ঘুঙুর যেহেতু ইলিশ খেতে পারবে না কাটার জন্য, তো ওর জন্য নিয়ে নিয়েছিলাম 2টো পমফ্রেট মাছ। বাচ্চাগুলো একটু পমফ্রেট খেতে ভালোবাসে, আর কাটাটাও থাকবে না, তো আমাদের জন্য ছিল ইলিশ, আর ওদের বাচ্চাগুলোর জন্য ছিল পমফ্রেট। তো সেটা নিয়ে আমরা ভাবছিলাম যে এরপর রাতে আবার কি করা যায়, রাতেও কি তাহলে মাছ হবে। তখন আবার আমার হাজবেন্ড আবার সৌমিত্রদা বললো যে না রাত্রেবেলাতে মাটন কিনে নেওয়া হবে আর বানাতে বলে দেওয়া হবে। তো আপনারা তো নিউ দীঘা সম্পর্কে জানেন, এটা তো নিশ্চয়ই জানেনই সবাই প্রায়, যে কিনে নিয়ে ওখানে প্রচুর দোকান থাকে, কাউকে না কাউকে আপনি ওটা রান্না করার জন্য দিয়ে থাকেন, আর সেটা তারপরে ওনারা সব দিয়ে যান, আর সেগুলোই আমরা খাই আর কি। নিয়ে নিজেদের করার ব্যবস্থা যদি কোথাও থাকে সেটাও হলে সমস্ত কিছুই চলে।
তো আমরা যথারীতি মাছগুলোকে ভালো করে কিনে সেটাকে ভালো করে ছাড়িয়ে আর একটা বৌদির দোকানে দিয়ে দিয়েছিলাম। উনি রান্না টান্না করেন আর কি, উনি এক একটা জিনিস বানাবেন আর তার পিছনে উনি 150 টাকা করে চার্জ করেন। মানে দিনে আমাদের 150 টাকার মতো লেগেছিল, না 200 টাকার মতো কিছু লেগেছিল। আর রাত্রেবেলাতে আবার ওই যে মাটন করে দিয়েছিল, আলু ভাজা করে দিয়েছিল, ভাত ছিল, তো সেটার জন্য আবার আমাদের কাছ থেকে 150 বা 200 টাকার মতো চার্জ করেছিল। কিন্তু হ্যাঁ, তেল ফেল মশলা ওগুলো কোনো কিছু আপনাকে কিনে দিতে হবে না, শুধু আলু আর আপনার চাল এই সমস্ত জিনিস কটা কিনে দিতে আমাদের হয়েছিল। তো এই যে বৌদির দোকান, এখানে আমরা দিয়ে দিলাম ওনাকে, বললাম যে ইলিশটা একটু ভাপা করো, খুব বেশি না ভেজে, হালকা করে। উনি ভেজে, আমরা তো ভাজতেই বলিনি, উনি দেখলাম না দেখো আমার রান্না খেয়ে ভালো লাগবে করলো। তো এই যে পমফ্রেট মাছটা বলেছিলাম যে তুমি ওই করে দেবে, সর্ষে দিয়ে একটু করে দিও, আর ইলিশ মাছটা ভাপা করো, ভাজতে হবে না। তো বৌদি বললো যে না আমি হালকা ভাজবো, কারণ মাছটা যেহেতু ফ্রোজেনই ছিল, খুব একটা টাটকা ছিল না। তো বললো আমি হালকা করে একদম ভেজে আমি ভাপা কিন্তু বানিয়ে দিচ্ছি। আর দিয়ে গেছিলাম কিছু চাল আর কিছু আলু, বলেছিলাম আলু ভাজা করে দিতে, ইলিশ মাছের ভাপা, তার সাথে পমফ্রেটটা, আর তাই জন্য চাল আলু সমস্ত কিছু দিয়ে গেছিলো। আর রাত্রেবেলায় বাজার করে, মানে আবার রাত্রেবেলা তো আলু ভাজা হয়েছিল, মাটন হয়েছিল, আর হয়েছিল ভাত। তো সেটা আবার বাচ্চাদের জন্য বলেছিলাম ঝাল ছাড়া কিছুটা বানিয়ে দিতে, আর আমাদেরকে একটু ঝাল দিয়ে বানিয়ে দিতে। তো ওইটাই বৌদি বলছে যে তোমরা আমার রান্না খেয়ে একবার দেখো, তোমাদের খুব ভালো লাগবে। তো বিশ্বাস করুন, সত্যি বৌদির হাতে রান্না কিন্তু সত্যিই খুব সুস্বাদু। মানে রাত্রেবেলাতে যে মাটনটা দিয়েছিল, এত সুন্দর বানিয়েছিল মাটনটা, এই যে কিছু বলার নেই। এই যে সমস্ত কিছু বৌদি সব ঠিকঠাক করে রেখে দিচ্ছে। এরপর বৌদির কাছে আমরা সমস্ত কিছু বাজারগুলো দিয়ে আমরা চলে গেলাম একদম সমুদ্র সৈকতের দিকে। দেখুন কি সুন্দর সবাই বসে আছে। আর আমি বললাম না যে ওয়েদারটা এত সুন্দর ছিল, একদমই রোদ ছিল না। অনেকেই বলেন যে সমুদ্রতে যাওয়ার মধ্যে একদম ঝলমলে রোদ থাকবে, সেটাই ভালো লাগে, ফটো নাকি খুব ভালো আসে। কিন্তু আমার রোদটা যেহেতু কোনো কালেই খুব একটা পছন্দ করি না আমি, ওই জন্য আমার রোদটা কোনো সময়তেই ভালো লাগে না। অনেকে বলে পাহাড়ে বেশ ঝলমলে রোদ উঠেছে, কি সুন্দর লাগে, কিন্তু আমার আবার যেন মনে হয় মানে মেঘলা মেঘলা, এটাই ভালো লাগে। কিন্তু হ্যাঁ, অনেক কিছুই দেখা যায় না পাহাড়ে, সেটা ঠিক। দেখুন কত কাদা জল আসছে। আমার তো খুব ইচ্ছে ছিল যে মন্দারমণিতে স্নান করিনি, এখানে একটু সমুদ্রে নামবো, কিন্তু বাবা দেখছি এত ভিড় আর এত কাদা কাদা জল আসছে। তার থেকে তো মন্দারমণি সমুদ্রের জল যেটা আসছিল সেটা খুবই সুন্দর আসছিল। কিন্তু না, আমাদের এখানে নামা হলো না, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। যেই সময় আমরা গিয়ে পৌঁছেছি সমুদ্র পাড়ে গিয়ে সবাই যে বসেছি, সেই সময় সবাইকে মানে বাঁশি বাজিয়ে ওঠানো হচ্ছিল যে না উঠে যাও। মনে হয় জোয়ার ভাটার কিছু ব্যাপার ছিল, মানে ভাটা ছিল না তখন, জোয়ার আসছিল, এরকম কিছু হবে। তো ওখানে বসে বসে আমরা কত কী যে খেলাম। তার মধ্যে হ্যাঁ, এই যে কুলফি একটা বাচ্চাগুলোকে দেওয়াতে তো গোটাই ফেললো ওরা, ওগুলোকে সব পরিষ্কার করে তারপর আবার ওরা ফ্রুটি খেলো, তারপর এই খেলো, পাঁপড় ভাজার, মানে লেগেই আছে একটার পর একটা আর কি। দুপুরে খাওয়ার আগে এখানে এসেছে, খিদেটাও সে সময় পেয়েছিল। তো একটার পর একটা দেখুন, এই যে চিপস নিয়ে বসেছে, তার আগে আইসক্রিম, তারপর আবার তারপর আবার সেই, এই ওদের চলতেই থাকছিল। আর ওই দিক করে বসেছে। আমি বললাম এই দিকে এসে বস, বললো না পা ঝুলি ওই দিকে বসবো। দেখুন খাওয়ার ধুম দেখুন, চিপসে বাবা, ওইখানে কাউকে বলতেও হবে না যে কিছু খেতে, আর বারণ করলেও শুনবে না। এই যে বললাম একটু দূরে এসে বস, নাহলে এত দূরে আছিস ফাট করে পড়ে যাবি, এত পাথর আছে মাথায় লেগে যাবে, সেই ভয়ে আবার একটু দূরে এসে বসলো। এই যে বের করে চিপস খাওয়া চলছে। সবাই কি সুন্দর বসে আছে, কি সুন্দর হাওয়া খাচ্ছে সমুদ্র, খুব ভালো লাগে। মনে হয় যে না কিচ্ছু করবো না, কারোর সাথে কোনো কথা বলবো না, একদম চুপচাপ বসে থাকি। তো কিছুক্ষণ আমরা ওখানে বসলাম, সমুদ্রটা দেখলাম, সমুদ্রের হাওয়া খেলাম। আবার মনে হচ্ছিল চলে যাবো, বেশ এটা শেষ দিন, আবার কবে আসবো কে জানে সমুদ্রের কাছে। তো এই যে ফেলে দিল। আমি বললাম ফেলো না, এইদিকে ফেলো না, ধরে রাখো। বললো না ফেলে দিদি, ফেলে দিল। আবার উড়ে দেখলাম ওই দিকেই চলে গেল। এই যে সৌমিত্রদা, এই যে পুপুসোনা বাবলস নিয়ে খেলছে, আর ওই যে অনন্যা ফটো বা ভিডিও করছে। তো এই যে আমরা সবাই এখানে কিছুক্ষণ বসার পরে চলে গেলাম হোটেলে গিয়ে আমাদেরকে এতক্ষণ যখন বসেছিলাম বৌদি রান্না করছিল, তারপর বৌদির রান্না হয়ে যাওয়ার পর আমাদেরকে ফোন করে। তো আমরা যাই, যে নিয়ে আমার ওই যে সৌমিত্রদা, আমার হাজব্যান্ড, ওরা সব নিয়ে এলো খাবার দাবারগুলো। আর এই যে এখানে অনন্যা পরিবেশন করতে শুরু করে দিয়েছে। বাচ্চাগুলো বসে গেছে, খুব বেশি খিদে পেয়ে গেছে, প্রায় 3:30 মতো বেজে গেছে।
আর এই যে এখানে সব পাতা টাতাগুলো আমার হাজব্যান্ড ধুয়ে দিল। এরা এই যে মনের সুখে এত সুন্দর, আমরা বললাম এত পরিষ্কার পরিচ্ছন্ন আছে, টেবিল তো এখানে ছিল না, নিচটা আমরা নিচেই খেতে বসলাম, নিচেই আমাদের খাওয়া দাওয়ার পর আমি সুন্দর করে ঘরটরগুলো ওখানে আমি সমস্ত কিছু তুলে ভালো করে মুছে দিলাম। যতই হোক, হোটেল হোক আর যেখানেই হোক, যেটা আমরা ইউজ করছি সেটা ভালোভাবে ইউজ করাটা উচিত। তো আমরা বললাম চলো নিচে বসেই খাই, এত পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, পুরো ঘরের মতোই ছিল। তো যাই হোক, এই যে বাচ্চাদের জন্য দিয়ে দিয়েছে পমফ্রেট মাছ ভাজা, আলু ভাজা করেছিল, খুব সুন্দর একদম ক্রিস্পি ক্রিস্পি আলু ভাজা, বাচ্চারা খুবই পছন্দ করেছে। আর ছিল ওই মানে ইলিশ মাছ ভাপাটা। এই যে সবাইকে বললাম যে চলো তুমি দিয়ে দাও। আর এই যে সোস টপার ইলিশ, তো মোটামুটি ছিল, খুব একটা ভালো টেস্ট ছিল না, কারণ ওনারাই বললেন যে এত বেলা করে এসছেন, এখন পাওয়াটা খুব মুশকিল, আর ওটা কোলাঘাটের ইলিশ ছিল। আর এই যে সন্ধ্যাবেলা আমরা বেরিয়ে পড়েছি, একটু মার্কেটটা ঘুরলাম, টুকিটাকি যেরকম প্রতিবার যতবারই যাই কিছু না কিছু জিনিস কিনতে ইচ্ছে করে, শুধু দীঘা বলে না, যেখানেই যাই সামান্য বাইরে যদি সামান্য লোকাল মার্কেটে দুপা হাঁটি, তাও সন্ধ্যাবেলায় খালি হাতে ফিরে আসা হয় না, কিছু না কিছু কিনে নেওয়াই হয়, আর কিছু না কিছু কিনতেও ইচ্ছে করে। বাইরে গেলে তো অতি অবশ্যই মনেই হয় যে সবারই জন্য কিছু কিছু নিয়ে আসি। তো ওই জন্য মার্কেটের বললাম চলো মার্কেটে যাই, কিছুটা ঘুরি, আবার সমুদ্রের কাছে যাই, রাত্রেবেলাতে সমুদ্রের একটু হাওয়া খাই, কত কিছু সব বিক্রি করে সেগুলো সব দেখি। আর ওরা তো যেখানেই যাবে বাচ্চারা, এইটা হচ্ছে এখন মানে খুবই আকর্ষণের একটা জিনিস, গাড়ি। তারপর আবার এখানে সব গাড়িতে এত টুনি বাল্বের মতো লাইট লাগানো আছে যে বড়দেরই চোখ সরাতে ইচ্ছা করছে না, তো বাচ্চারা তো অনেক দূরের কথা। তো এই যে আমরা হেঁটে হেঁটে পেরিয়ে যাচ্ছি, এখানে বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ সমস্ত কিছু তো সন্ধ্যাবেলাতে বিক্রি করে, কিন্তু এগুলো খেলে প্রচণ্ড শরীর খারাপ হয়, আর আমার এগুলো একদম ইচ্ছেও করে না। এই যে দেখছেন আমি জুম করে দেখাচ্ছি, ওইটাই হচ্ছে আমার যাওয়ার মেন, ওই জন্য আমি বেরিয়েছি, সেটা হচ্ছে মিত্র ক্যাফে। কলকাতাতে তো খুব একটা যাওয়া হয় না, আর যাওয়া হলেও এইসব জায়গা ঘুরে ঘুরে খাওয়া হয় না, খুবই কম যাওয়া হয়, এখন তো যাওয়াই হয় না, বহু বছর হয়তো কলকাতায় গিয়ে থাকিনি বা যাইনি। এই যে চলে এসেছি মিত্র ক্যাফে, এখানে ডায়মন্ড ফিশ ফ্রাইটা আমরা নিলাম, ওটাই ভালো লাগে, ফিশ কবিরাজিটাও খুব ভালো লাগে, কিন্তু ওটাতে যেহেতু খুব বেশি তেল থাকে না, ওইটা আমি জিজ্ঞেস করলাম আমার হাজব্যান্ডকে যে কবিরাজি খাবে, তো বললো যে না, খুব বেশি তেলটা মানে ঝরে না, যতই আপনি বলুন মানে অনেকটাই তেল রয়ে যায়, তো বললো যে না কবিরাজি খাবো না, ফিশ ফ্রাই নাও। তো ওখানে বসে আমরা দুটো খাই, আর দুটো আবার প্যাক করিয়ে নিয়ে চলে আসি হোটেলে। তো ওখানে এসে আমরা আবার হাফ হাফ করে ওটা রাত্রেবেলা তো মাটন বাজার টাজার করে সব সৌমিত্রদা আর আমার হাজব্যান্ড মিলে দিয়েই এসেছিলো ওই বৌদির কাছে। বললাম যে চলো তুমি রান্না করো আর আমরা ঘুরে আসি। তো ওখানে আমরা বসে কিছুটা সময় কাটাই, ফিশ ফ্রাই খাই, আর রুম মানে আমাদের হোটেলের জন্যও দুটো এরকম বড় বড় ডায়মন্ড ফিশ ফ্রাই আমরা মিত্র ক্যাফে থেকে নিয়ে আসি। এখানে সমুদ্রের ধারে যেগুলো করে খুবই শরীর খারাপ করে যায়, আর ওগুলো আমাদের খুব একটা ভালো লাগে না, কি না কি তেলে করে। তো মিত্র ক্যাফের কিন্তু কোয়ালিটি ভালো, ফিশ ফ্রাইটা খুবই সুন্দর করে, ভেতরে ফ্রেশটাও মানে ফিশটাও ভালোই ফ্রেশ থাকে, আর দিয়ে দিয়েছিল আলু ভাজা, আর দিয়ে দিয়েছিল মাটন। তো ব্লগটা এত দূরই রাখছি, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমি আশা করব যে আপনারা সবাই অপেক্ষায় থাকবেন আমার আরও একটা নতুন ব্লগের জন্য। ততক্ষণ অবধি আপনারা ভালো থাকুন, আমাদেরকে ভালোবাসতে থাকুন, আর দেখতে থাকুন অদিতি আশিয়া ব্লগস। টাটা।